সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আগামীর প্রত্যাশা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআই সাবেক পরিচালক, ব্যবসায়ী নেতা খন্দকার রুহুল আমিন সিআইপি। এছাড়াও আমার সঙ্গে আলোচনায় যোগ দেবেন বিএনপি নেতা শেখ রবিউল আলম এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। খন্দকার রুহুল আমিন সিআইপি, রহমান ভাই, আপনার কাছে আমি যেতে চাই। যেটি আমরা শিরোনাম রেখেছি, আপনি জানেন যে বছর শেষ হলো 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রাক্কালে আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যে যাত্রা শুরু হয়েছে, এই সরকারের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, এবং সে আলোকে তারা বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আপনি কি যে মনে করেন যে এই সংস্কার কার্যক্রম চলমান থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপ বাড়ছে কিনা একটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে? আমরা আজকে দেখলাম একটা অনুষ্ঠানে বিজয় দিবসের আলোচনায় বিএনপি পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব, তারা বেশ জোর দিয়েই বলেছেন যে আর কত সময় প্রয়োজন জনগণ তা জানতে চায়, এবং নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে তারা। আপনার কি মনে হয় যে এই অন্তর্বর্তী সরকার সে বিষয়ে আসলে প্রস্তুত এখন? ধন্যবাদ আপনাকে এবং এসএটিভির কলাকুশলী যারা আছেন, বিশেষ করে আমার সম্মানিত দর্শক যারা আছেন, তাদের আমাদের এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কেন লক্ষ লক্ষ প্রাণ তারা আত্মবিসর্জন দিয়ে এবং মা বোনদের ইজ্জত বিসর্জন দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার স্বাধীনতার যে বিজয় উৎসব আমরা করছি। 53 বছর পার হয়ে গেল, 54তে পা দিয়েছি আমরা। কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার আমাদের, যে বিজয় দিবস আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে, হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বিজয় অর্জন করেছি। এবং আরেকটু আমরা বলতে পারি যে 71-এর সেই চেতনাকে ধারণ করে এই 24 আগস্ট, জুলাই আগস্টের যে আমাদের যে স্বাধীনতাই বলবো, সেটাকে সমন্বয়ে আমরা যদি এগোতে চাই, এবং সেখানে আমাদের যে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু হবে। আজকে যে আপনাদের যে স্লোগান, তা হলো আগামীর প্রত্যাশা। তো সত্যি প্রত্যাশা তো অ্যাকচুয়ালি সাধারণ জনগণের আকাশচুম্বী। এই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা আমাদের দেখার বিষয়। যে কথাটা আপনি বলছেন যে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা যেভাবে নির্বাচনের ব্যাপারে একটা রোডম্যাপ চাচ্ছে, নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলছেন এবং যত সম্ভব তাড়াতাড়ি করা। কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদের এই বিরাট একটা শিডরের পরে বলবো যে আমাদের 5 আগস্ট যেটা হয়েছে, সেখানে কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই ভেঙে গিয়েছিল এবং 3 দিন তো কোনো সরকারই ছিল না। তারপরে নতুন সরকার তড়িঘড়ি করে করা হয়েছে। এরপরে দেখেন বন্যার সৃষ্টি হলো। তারপরে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী দেশ, তারা যেভাবে প্রপাগান্ডা শুরু করেছে যে এখানে আফগানিস্তান হয়ে গেছে, এবং তারা কিছু কিছু জায়গায় আপনার সাকসেস হয়েছে, পরবর্তীতে তারা অবশ্যই একটু পিছু টানতে বাধ্য হয়েছে। কেন চীনের মতো দেশ, রাশিয়ার মতো দেশও তারা স্বীকার করেছে যে এই ধরনের হিন্দু নিধন বা মানে অস্বস্তিকর হচ্ছে। তো সেটাকে কাটিয়ে উঠে কিন্তু বর্তমান সরকার এগোচ্ছে, এবং চতুর্দিকেই কিন্তু আপনার পিচ দিয়ে যে টান বলে না, পিছু টান, মানে পিচ দিয়ে টান টেনে ধরা এই বর্তমান সরকারকে, এটা তো কঠিন। আর তারপরে যে কথাটা বলছেন তা হলো, এর আগেও তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, নির্বাচন হয়েছে, নির্বাচনের পরবর্তীতে দেখা গেছে যে আপনার আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে। আমার ধারণা বর্তমান সরকার চাচ্ছে যে সুন্দর একটি সংস্কার করে এমন একটি নির্বাচন করবে, যে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের যে প্রত্যাশা, যে বৈষম্যবিহীন একটা সমাজ হবে, আপনার নিরপেক্ষতা বজায় থাকবে, সুশাসন থাকবে, আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা স্কুলে কলেজে নির্বিঘ্নে যেতে পারবে, তারা যারা বিশেষ পরীক্ষা দিবে তারা নিরপেক্ষভাবে আপনার প্রশ্ন হবে, প্রশ্নের পরিপ্রেক্ষিতে মেধাভিত্তিক মূল্যায়ন হবে, এবং সুষ্ঠু একটি সমাজের মাধ্যমে আমার দেশ পরিচালিত হবে। যে দেশ পৃথিবীর মানচিত্রে আমরা 1971 সালে যেভাবে মাথা উঁচু করে নতুন একটি জাতির, নতুন একটা দেশের উদ্ভাবন হয়েছিল, সেই ধরনের মাথা উঁচু করে আমরা চলতে চাই। বিধায় আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে তারা একটু সময় নিচ্ছে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর একটি নির্বাচন। হ্যাঁ, আমাদের
নির্বাচন তো অবশ্যই আমাদের দরকার, কেন যদি নির্বাচিত সরকার হয় সে সরকার অবশ্যই তার রাষ্ট্র পরিচালনার জন্য তাদের অভিজ্ঞতা আছে এবং রাষ্ট্র পরিচালনা করতে যে সাধারণ জনগণ তাদের প্রতি সমর্থন যোগাবে এবং তাদের সেই অভিজ্ঞতা আছে একটা দেশকে কিভাবে কিনারে থেকে তুলে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই ধরনের অভিজ্ঞতা বর্তমান রাজনীতি যারা করছেন তাদের সে আছে। তাই আমি প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি। আগামীর প্রত্যাশা, আপনি যে কথাটা বললেন, প্রত্যাশাটা আমাদের বর্তমান যে রাজনীতি দলগুলো আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমি বলতে চাচ্ছি যে তাদেরও কিন্তু একটু সময় দেওয়া দরকার, যে তড়িঘড়ি করে যদি নির্বাচন দেওয়া হয়, যে প্রশাসনিকভাবে যারা পতিত সরকারের দোসর ছিল তারাই কিন্তু এখনও আছে। তো সেইখানে আপনার কিছু একটা ভালো কিছু চেতে হলে আপনার একটু সুযোগ দিতে হবে এবং সুযোগের মাধ্যমে তাদেরকে রেকটিফাই করে তাদের এগোতে হবে, তাহলে যেন আমরা সুন্দর একটা নির্বাচন পাই, যে নির্বাচন আপনার স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ থাকবে, সুশৃঙ্খল হবে, বাস্তব অভিজ্ঞতার আলোকে একটা নির্বাচন হবে, যে নির্বাচন আমাদের এই 18 কোটি জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা যেন পূরণ হয় এবং আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের যে তীক্ষ্ণতা, তাদের যে বুদ্ধিদীপ্ততা, তাদের যে বলিষ্ঠতা, তাদের যে সাহস, এই সাহসের মাধ্যমে আমরা চাই আমাদের সুন্দর একটি দেশ হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অর্থনৈতিক জঞ্জাল থাকবে না, যেখানে ডলারের ক্রাইসিস থাকবে না, যেখানে আমরা যারা ব্যবসা করি ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সাধারণ জিবি মেম্বারদের ভোটে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর নির্বাচিত হবে, অটো ডাইরেক্টর হবে না এবং প্রাইম মিনিস্টার ডিজায়ার অনুযায়ী যাকে তাকে একটা নির্বাচিত করে দিবে তাকে আমাদের পিছনে ঘুরতে হবে, এই ধরনের কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্যবিহীন আমরা একটা সমাজ চাই, যে সমাজের মাধ্যমে আমি আবারও বলতে চাই যে আমি মাথা উঁচু করে আমাদের শেষ বয়সে আমাদের পরবর্তী প্রজন্মের দিকে নেক্সট জেনারেশনে তাদের যে আপনার থিঙ্ক ট্যাঙ্ক তাদের মধ্যে যে আছে, তাদের এই থিঙ্ক ট্যাঙ্কটা কাজে লাগিয়ে বর্তমান সরকার এবং বর্তমান যে রাজনীতিবিদরা আছেন সমন্বয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মাধ্যমে আমরা অন্তত শেষ বয়সে আমরা শান্তিতে চলে যেতে পারি, যে একটা ভালো একটা বাংলাদেশ আমরা পেলাম। খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো। দর্শক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আলমগীর শিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। লটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম আগামীর প্রত্যাশা, খন্দকার রুহুল আমিন ভাই যেমন বলছিলেন যে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যেই 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে। আপনি জানেন যে একদিন পরেই বিজয় দিবস, যেখানে বিএনপি এই বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনার সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যে রাষ্ট্র মেরামতের দরকার, অন্তর্বর্তী সরকার আসলে কতটা সময় প্রয়োজন সেটা জনগণ জানতে চায়। এখন কি সময় এসেছে কবে নির্বাচন সেটি জানার? ধন্যবাদ জাহিদ ভাই এবং আমার সহ-আলোচক রুহুল আমিন সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং এসিটিভি দর্শক শ্রোতা। 3 মাস তো পার হয়ে 4 মাস চলে যাচ্ছে না, 5 মাসে পড়ছে, 5 মাস না, স্বাধীনতার 53 বছর পার হয়ে বিজয়ের উল্লাসে আমরা 54তে পাড়া দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত। আজকে 54 বছর পর যখন গণ অভ্যুত্থানের আমাদের অত্যন্ত প্রিয় নেতারা যখন বলে, বা তত্ত্বাবধায়ক মানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টারা যখন বলে যে 53 বছরে এই দেশ কিছুই করতে পারে নাই, তখন আমার ভিতর মনে হয় আমরা জাতীয় পার্টি ছিলাম, আচ্ছা না আমরা 9 বছর কিছু করতে পারলাম না, তো আওয়ামী লীগ বিএনপি কি কিছুই করতে পারলো না? এটা আই এম কনফিউজড। তা এই সকল ব্যাপার হয় কি, ওনারা 5 মাসে পাড়া দিছে, আলহামদুলিল্লাহ, আরও কন্টিনিউ করুক, এটাও চাই। কিন্তু শেখ হাসিনার মতো 16 বছর যে না হয়ে যায়, বা অপরাপর দলের মতন আমরা 9 বছর ছিলাম ওই রকম যেন না হয়, মানুষের ভিতরে যেন বিতৃষ্ণা না জন্মায়, যেন আমি দিলাম ভালো অবস্থায় উনি আমাদেরকে খারাপ করে দিল, এটা জনগণ মানতে পারে। ডক্টর ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এই ভদ্রলোকের কাছে এটা চাওয়া একটা উনি কিন্তু 5 তারিখে ছিল না, উনি এসে উনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে এদেশের জনগণ, ছাত্র জনতা এবং এই যে ছাত্র নেতারা সবাই মিলে, আমরা সবাই মিলে আজকে আপনার বলতে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে তার স্লোগান ছিল হুসেন মোহাম্মদ এরশাদের, নতুন বাংলাদেশ গর্ব মোরা নতুন করে আর শপথ নিলাম, ওই স্লোগানই তো আসছে এখন।
তাই না? তা আমি বলবো যে এই যে দুর্নীতি, এই যে আওয়ামী লীগের লোকরা মাঝে মধ্যে এত সুন্দর করে কথা বলে রে ভাই। আমি এই যে কিছুক্ষণ আগে 2টা দিনে আওয়ামী লীগের লোকের সাথে কথা বললাম, হ্যাঁ, আমি একটা আমার নাতিনের জন্মদিনের থেকে আমি ধরে আসছি, আবার আমি এখন পুরান ঢাকায় চলে যাবো, আবার আরেকটা বিয়ের অনুষ্ঠান আছে। 23,400 কোটি ডলার, বাংলা টাকা 28 লক্ষ কোটি টাকা শ্বেতপত্র অর্থনীতি বিষয়ক কমিশন এটা দিয়েছে। আবার পুলিশে দুর্নীতিতে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিচারিক ভূমি খাতে 1,86,00,000 কোটি টাকা লোপাট হয়েছে। তা এই যে লোপাট হয়েছে, হ্যাঁ, তা এই যে অবস্থা, তা এখন উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন করছে। বাংলাদেশের 90% ক্ষমতা আওয়ামী লীগের 10% লোকের কাছে আজকে ক্ষমতা চলে এসেছে। আজকে বিএনপি মহাসচিব যে কথা বলছে, আমি উনার সাথে এইটুকুই বলবো যে উনি বলেছে যে আর কতদিন লাগবে। রুহুল ভাই, আপনি তো বিসিসিআইয়ের নেতা, আমাদের নেতা, ব্যবসায়িক সংগঠনের নেতা রবি ভাই আসছে। রবি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তা আমি এইটুকুই বলবো যে আপনারা বলেন তো, সবই সুন্দর করে বলেন, সিন্ডিকেট কি ভাঙতে পারছেন ভাই? সিন্ডিকেট তো এখন আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির সরকারের সিন্ডিকেট নাই। কিন্তু দেখা গেল কি তেলের যে কি বোতল গায়েব হয়ে গেল। আবার আমাদের উপদেষ্টা বক্তব্য দিল, কথাবার্তা বলে মিনিমাইজ করলো, 8 টাকা আবার 8 টাকা বাড়লো, বাড়া মাত্র ঘট করে চলে এসে বললো বাজারে। এই যে বাজারে আসলো, এই সরকারের সময় যদি এই দুর্নীতি হয় তাহলে কি মেনে নেওয়া যায় কিনা আপনি বলেন? আপনারা বলেন, দর্শক বলো, এটা মেনে নেওয়া যায় না। এই যে সিন্ডিকেট, সাবেক প্রধানমন্ত্রী বারবার বলতো যে এই সিন্ডিকেট কারা, তাদেরকে ধরতে হবে। আর উনার ঘরে তো সব চোররা ছিল, তো উনি কারে ধরবো? ধরার তো কোনো মানে অবস্থা ছিল না। কিন্তু এখন তার প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টার কাছে কেউ নাই সিন্ডিকেটের লোকজন। তাহলে কেন আজকে সিন্ডিকেশন হচ্ছে? আজকে কেন বিরোধী আমাদের বিএনপির মহাসচিব কেন বলছে যে আর কতটুকু সময় দেব? অ্যাকচুয়ালি একটা রোড ম্যাপ প্রয়োজন আছে। এটা জাতি জানতে চায়, আমরা জানতে চাই। সংস্কারই এটা ইনফিনিটি। আপনি সংস্কার সারা জীবন করতে পারবেন, হ্যাঁ, সেই কারণে এটা শেষ নাই। একটা মানে পারফেক্টলি কিছুগুলি সংস্কার দেখিয়ে তারপর সংস্কারের পর রোডম্যাপ দিয়ে দেব, নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেব, আমরা সেটাকে স্বাগতম জানাই। দীর্ঘদিন চালাবে, জনগণ কিন্তু এটা মানবে না, আমার মনে হয় না। উনাকে সম্মানের সাথেই বলবো, উনারা অত্যন্ত ভালো উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা। দোজ ইজ অল আর ইজ হাইলি এডুকেটেড। এরা এনজিও করেছে, রাজনীতিবিদ না। কিন্তু আপনি ব্যবসায়ী সংগঠনের নেতা, ওই যে রবি ভাই আসছে, এই যে রবি ভাই হলো বিএনপির নেতা, এরকম কয়েকজন যারা আছে, আপনি ব্যবসায়িক নেতা, আমি আপনার সাথে পারবো না ব্যবসায়িক সংগঠনের নেতা হিসেবে, কিন্তু রাজনীতিভাবে আমি আর রবি ভাই কিন্তু আপনার সাথে টক্কর দিব। কিন্তু অ্যাজ এ হাইলি অফিসিয়াল কোনো ব্যক্তিত্ব আসলে তারা সৎ, ভালো, কিন্তু রাজনীতি কিন্তু আরেক জিনিস। রাজনীতি পরিচালনা করা ইজ টু টাফ, তাই সেখানে বলবো আমরা নির্বাচনটা চাই অতি সন্নিকটে। এটা দীর্ঘদিন কালক্ষেপণ করাটা এটা ঠিক না। দেখ না, উপধারা দেখ, কিছু সংস্কার করুক না। প্রতিটা ক্ষেত্রে বিচারের করতে হইব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের করতে হইব, নির্বাচন কমিশনের করতে হইব। নির্বাচন কমিশনে যে 5 জন হয়ে আসছে, আমি মাঝে মাঝে চিন্তা করি 300 জনের মধ্যে নাম দিছে, এই 5 জন এটা আওয়ামী লীগের নাকি বিএনপি নাকি জাতীয় পার্টি নাকি জামাত ইসলামের? এই 5 জন কারা, এটাও মাঝে মধ্যে আমার জানতে ইচ্ছা করে। হ্যাঁ, কারণ 300 জন তো আমি 300 জনের নাম দেয়, আমাদের জাতীয় পার্টি হয়তো 10-15 জনের নাম দিছে, আর মেবি বিএনপি 10-15 জনের নাম দিছে, এরকম করে 300 জনের নাম। এই 5 জন কারা আসছে? হ্যাঁ, যারা নির্বাচনের দায়িত্ব নিছে। আই ডোন্ট নো, বিএনপি অত্যন্ত তীব্র গতিতে ছুটছে সংগঠনকে নিয়ে, কিন্তু আরেকটা গ্রুপ কিন্তু তীব্র গতিতে প্রশাসনিকভাবে তীব্র গতিতে ছুটছে। তারা প্রশাসনকে দখল করতে, তারা জানে ইন ফিউচারে প্রশাসনকে দখল করতে হইব, তার জন্য তারা ওইভাবে কাজ করছে। আর কিছু গ্রুপ আছে জাতীয় পার্টি যেন না আসতে পারে, জাতীয় পার্টি আসলে ওই আওয়ামী লীগের ভোট, তাদের ওই 7% ভোট, এগুলি নিয়ে আবার ভবিষ্যতে আসবো, তাহলে তাদের অবস্থা কী হবে? দেখেন, প্রধান উপদেষ্টা যখন 48 জন নিবন্ধন
মানে সংগঠনকে ডেকেছে, সেখানে 18টি সংগঠন ডেকেছে, 30 জনকে ডাকা হয়নি। তাহলে এই 30 জন নিবন্ধ দল, আমরা ব্যারিস্টার শামীম হায়দার পার্টির কোনো একটা জায়গায় বলছে 69% জরিপে জনগণের থেকে জনগণের লোকদের ডাকা হয় নাই। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো? তা আপনারা কি 69 জন জনপ্রতিনিধিত্ব যারা মুখী তাদেরকে বাদ দিয়ে কি আপনারা নির্বাচন করবেন নাকি? সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আওয়ামী লীগ দোষ করবে, তাকে কঠোর শাস্তি দিতে হবে, কোনো কম্প্রোমাইজ। লোটন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম। রবিউল ভাই, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম আগামীর প্রত্যাশা, আপনি জানেন যেটি বলছিলেন আমাদের লোটন ভাই, যে আগামীর দিনের যে কর্ম পরিকল্পনা, রোডম্যাপ, বা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই বিষয়ে জোর দিয়েছেন যে জনগণ জানতে চায় কবে এটি ভোট আসলে হবে, কর্মপরিকল্পনাটা কী, এটা জনগণের জানার অধিকার। আবার তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা অস্বস্তিতে পড়েন এ বিষয়ে জানতে চাইলে, তাই দ্রুত একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে অস্পষ্টতা আছে কি? আপনার কি মনে হয় যে না, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা অলরেডি নির্বাচনী ট্রেনে উঠে গেছি বা নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং যারা যুক্ত আছেন এসএটিভির সাথে। না, জনগণ শুধু জানতে চায় না রোডম্যাপ, জনগণ তো ভোট দিতে চায়। উন্মুখ হয়ে আছে জনগণ, সে তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চায়, পছন্দের রাজনৈতিক দলটাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চায় এবং সুশাসন নিশ্চিত করতে চায়। তার হয়ে পার্লামেন্টে ফাংশন করবে তার প্রতিনিধি, এটাই তো আকাঙ্ক্ষা, তাই না? কারণ তার নির্বাচিত প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে। তার নির্বাচিত প্রতিনিধি সঠিকভাবে ফাংশন করছে কি করছে না, জাতি সারাক্ষণ তাকে আপনার ওয়াচিংয়ের মধ্যে রাখবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই তো বহুমতের গণতন্ত্র যেটাকে আমরা বলি। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, সব শ্রেণী পেশার মানুষের রাষ্ট্রের অধিকার এবং নিশ্চিতকরণ, এইগুলি তো রাজনীতি। জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, এটা ধারণ করবে কে? জনগণের প্রতিনিধি। নিশ্চয়ই টেকনোক্রেট না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো টেকনোক্রেট সরকার। আচ্ছা, টেকনোক্রেট দিয়ে যদি সরকার চলতো এবং দেশের সব সমস্যার সমাধান হতো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, তাহলে তো পৃথিবীতে রাজনীতিবিদ এবং রাজনীতিকের প্রয়োজন ছিল না। মনে রাখা দরকার, পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধি বলেন, গণতন্ত্র বলেন, সুশাসন বলেন, মানবাধিকার বলেন, আপনার ধরেন আজকের যে অবকাঠামোগত যদি উন্নয়ন বলেন, সমৃদ্ধ বলতে যা বোঝায় উন্নত জাতি, তা কিন্তু রাজনীতি এবং রাজনীতিবিদদের হাত ধরে তৈরি হয়েছে, টেকনোক্রেটদের হাত ধরে তৈরি হয়নি। কারণ টেকনোক্রেটদের হ্যাঁ অনেক ভালো চিন্তা থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের সাথে রাজনীতিবিদদেরই ব্রিজিং থাকে, সেতুবন্ধন থাকে। এছাড়া কিন্তু আপনি জনকল্যাণ ভাবাও যায় না এবং প্রতিষ্ঠিত করাও যায় না। জনগণ যে কথা বলছিলেন, যে একটা এখানে কি আসলে কোনো অস্পষ্টতা বা অস্বস্তি কাজ করছে কিনা? যে অস্পষ্টতা খুব একটা নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু উপদেষ্টার রাজনৈতিক জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। ছোট পরিসরে কাজ করেছেন, হ্যাঁ তারা ভালো, যোগ্য, ভালো বোঝেন, উপস্থাপনাও ভালো এবং নিজেকে অপরিহার্য মনে করেন, সেটাও ভালো, অপরিহার্যতা তাদের আছে, আমি অস্বীকার করছি না, তার সেক্টরে আছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় নাই, এটা তাকে বুঝতে হবে। দু একজন উপদেষ্টা তো আছেন যারা সেক্টর ওয়াইজে কাজ করেছেন, বলেই ফেলেছেন যে রাজনৈতিক দলগুলো 53 বছরে কেন করেনি সংস্কার, কেন তাদের দায়িত্ব নিতে হলো, এই ধরনের বক্তব্য আসছে। রাজনীতিবিদরা তো 53 বছরে কেন করেনি, কেন 53 বছরে কিছু হয়নি, এটি কথা। এই দেশ কেন পেলাম? এই স্বাধীন বাংলাদেশ কাদের হাত ধরে হয়েছে? হ্যাঁ না, নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ বিচ্যুতি আছে, এবং বিচ্যুতিটা গত 17 বছর আওয়ামী লীগ, আমি আবারও বলছি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, তার ক্ষমতার মোহতাই তাকে পতিত করেছে এবং নিকৃষ্টতম রাজনৈতিক দলে পরিণত করেছে, নিকৃষ্টতম পতন নিশ্চিত করেছে। সেটা শুধুমাত্র জনগণের ভোটাধিকার হরণ করতে গিয়ে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে গিয়ে, অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তার দুর্বৃত্তদের সাথে আঘাত করতে হয়েছে, যার ফলে মেগা দুর্নীতি হয়েছে, গণহত্যা হয়েছে, গুম হয়েছে, আনঅথরাইজড কিলিং হয়েছে। সেটা হচ্ছে আমি বললাম, সে জনগণের উপর আস্থাটা রাখতে পারেনি, জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। এছাড়া তো চলছিল, হ্যাঁ আমরা প্রত্যাশার চেয়ে খারাপ করেছি বাংলাদেশ, কিন্তু একেবারে তো
বিধ্বস্ত হয়নি। আমাদের চেয়েও তো স্বাধীনতার 53 বছরে অনেকের আরও পশ্চাৎ স্মরণ হয়েছে, অনেকের আছে। আমরা আমাদের যে সম্ভাবনা ছিল, আমাদের যে নেতৃত্ব ছিল, আমাদের যে রিসোর্স ছিল, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাজনীতিবিদরা যদি ধরেন জাতীয় স্বার্থে একমত হতে পারত, দর্শন হয়তো ভিন্ন থাকতো, কিন্তু আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারতাম, আমি একটা উন্নয়নের অধ্যায় পার করলাম, আপনি ক্ষমতায় এসে সেটাকে আরও বেশি চ্যালেঞ্জ নিয়ে আরও বেশি সমৃদ্ধ করে আমার চেয়েও ভালো করলেন, এই প্রতিযোগিতাটা যদি বাংলাদেশে থাকতো নিশ্চয়ই আরও অনেক ভালো করা যেত। কিন্তু উনি বলছেন 53 বছরে কিছু হয়নি, সেটা কিন্তু সঠিক না। এবং আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে না, শুধু পৃথিবীতে যেখানেই সমৃদ্ধি হয়েছে রাজনীতিবিদরা করেছেন এবং তাদের হাত ধরে হয়েছে। আবার পৃথিবীতে পরিবেশ আন্দোলন যারা করেছেন তারাও তো পরিবেশ রক্ষায় ভূমিকা রেখেছেন, কিন্তু তারা সারা পৃথিবীকে সমৃদ্ধ করেননি। অর্থাৎ সীমাবদ্ধতা আছে। এবং উনি যদি বলেন যে 53 বছরে কিছু হয়নি, উন্ডা 1 বছরে সব কিছু করে দিয়ে যাবেন, উন্ডা যা করে দিয়ে যাবেন সেটা যে জনগণ প্রত্যাশা করে এবং জনগণ ধারণ করে এবং জনগণের জন্য নিশ্চিত কল্যাণ করে, সেটা উনি কীভাবে মনে করেন? সেই জন্যই তো বলছি যে যাদের এরকম ভালো করার প্রয়াস আছে তারা রাজনৈতিক দল গঠন করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা করেন। রাজনীতি সবার জন্য উন্মুক্ত, কিন্তু কেন আপনি এই সংকীর্ণভাবে দেশকে দেখছেন এবং কেন আপনারা নিজেদেরকে সম্পূর্ণভাবে অপরিহার্য মনে করেছেন? আপনাদের মনে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা সীমিত সময় সীমিত পরিসরের সরকার, এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য এই মুহূর্তে একটা অপরিহার্য সরকার। তাদের সংকটকালীন কি হওয়া উচিত, মানে একদম যদি আমরা বলি স্পষ্ট, এই মূল কাজটা তারা বোঝে না। তারা রাষ্ট্র পরিচালনায় ম্যান্ডেট প্রাপ্ত নয়, তারা রাষ্ট্রের সংকটকালীন একটা সরকার। সংকটটা কি? এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নির্বাচিতভাবে ক্ষমতায় নেই, রাইট? আমরা নির্বাচিতভাবে জনগণের অবাধ ভোটের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থাপনার রাজনৈতিক দল জনগণ মেজরিটির ভিত্তিতে বেছে নিতে চায়। সেই পথে অনেকগুলি অন্তরায় রয়েছে, যেটা গত 17 বছরে আওয়ামী লীগ তৈরি করেছে। সেই অন্তরায়গুলি সমাধান করে স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটের একটা পরিবেশ নিশ্চিত করে জনরায়ের ভিত্তিতে সরকার হতে হবে। আচ্ছা, তার জন্য কিছু প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন আছে বলে রাজনৈতিক দলগুলি মনে করে এবং একমত, এবং এই সরকারকে সমর্থনও দিচ্ছে। আপনারা বলেছেন যে যৌক্তিক সময় আপনারা দিবেন। আচ্ছা, সে ব্যাপারে তো কারো দ্বিমত নয়, আপনি সেটা করেন, কিন্তু সেই সংস্কার কতদিনে করবেন, যৌক্তিক কিভাবে করবেন, সেটার সাথেও তো রাজনৈতিক দলগুলির একমত হতে হবে। জনগণ, বলে রাখা দরকার, জনগণের প্রতিনিধিত্ব কিন্তু রাজনৈতিক দলগুলি করে, আর সরকার করে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে। দুটি কাছাকাছি। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, আমি সব রাজনৈতিক দলের নাম নাই বললাম, এখানে সময় চলে যাবে, তারা কি কম হোক বেশি হোক বৃহত্তর হোক আর অল্প পরিসর হোক, জনগণেরই তো প্রতিনিধিত্ব করছে। আর সরকার যখন হয় তখন হচ্ছে সে নির্বাচিত হয়ে জনগণের মেজরিটি জনগণের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ দুটোই কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে, সরকার এবং রাজনৈতিক দল। এখন তাদের যদি সমর্থন থাকে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক ধরনের সমর্থন, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর সাথে আপনার আলোচনা করতে হবে কোন বিষয়টা আপনি এই মুহূর্তে সংস্কারে অগ্রগতির দিতে চান। নিশ্চয়ই সেটা নির্বাচন কেন্দ্র করি, একটা প্রশাসনিক সংস্কার প্রয়োজন আছে, নিরপেক্ষ প্রশাসন, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, সাংবিধানের কিছু সংস্কারের ব্যাপারে আমরা একমত হতে পারি। আপনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, নির্বাচিত সরকারকে এসে তো ওই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলের সম্মতি যদি না থাকে, একমত না থাকলে আপনি সংস্কার আপাতত যেটা করবেন সেটা দীর্ঘস্থায়ী রূপ নাও পেতে পারে সংবিধানে। এই জন্য আমি বলছি, আমার কাছে মনে হয়েছে সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি 31 দফা দাবি দিয়েছে, তার বাইরে আর কোনো সংস্কার আছে বলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না। কোনো প্রস্তাব নিয়ে বিএনপির সাথে পর্যন্ত কেউ দ্বিমত করিনি। সেটা বাস্তবায়ন করতে পারলেই আমার মনে হয় কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। এবং একটা বাক্য দেবো, এই সরকারকে মনে রাখতে হবে, আমি আবারও খুব বিনয়ের সাথে বলতে চাই যে জনগণের নির্বাচিত সরকার অপরিহার্য, আপনারা সেখানে মনোযোগী হন এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিয়ে বাস্তবায়ন করে নির্বাচন করে জনগণের কাছে ক্ষমতা দেন। সেটাই তাদের জন্য হচ্ছে তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। মঙ্গলজনক। শেখ রবিউল আলম, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম আগামীর প্রত্যাশা, যেটা শেখ রবিউল আলম রবিউল ভাই বললেন যে বিএনপির যে 31 দফা সংস্কার প্রস্তাবনা আছে তার বাইরে আসলে আর সংস্কারের বাকি থাকে না, যেটি বিএনপি মহাসচিব নিজেও বলেছেন এবং বলছেন যে সংস্কারের যে শিক্ষা সেটি বিএনপিকে দিতে না আসার পরামর্শ দিয়েছেন তিনি। বিএনপির 31 দফা বাস্তবায়নে বিএনপি যেমন জনগণের কাছে অঙ্গীকার করেছে, তাহলে সংস্কার নিয়ে এত কথা কেন? কেন সংস্কার নিয়ে আবার বাড়তি আলোচনার প্রয়োজন? আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। 31 দফা যেটা সম্পূর্ণ আমার দেখা হয়নি, তারপর আমি মনে করি ওখানে যে কয়েকটা দফা আমি দেখেছি মোটামুটি আপনার রিলেভেন্ট এবং এটা প্রয়োজনীয়, এটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু তারপরে আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের যে প্রধান দায়িত্ব এবং কাজ যেটা আমার কাছে মনে হচ্ছে তা হলো আপনার আইন শৃঙ্খলা আরও উন্নতি করা এবং দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এটা আমি মনে করি সবচেয়ে বেশি এটা প্রয়োজন। এই দিকে যদি সরকার মনোযোগ দেয় এবং মনোযোগ দেওয়ার জন্য এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে পারে এবং বিশেষ করে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিআই, সেখানেও প্রশাসক বসে আছে, প্রতি মাসে মাসে বেতন নিচ্ছে। তো আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি এবং কিছু কিছু আমরা দায়িত্ব নিতে চাই, আমরা কিন্তু চুপচাপ বসে আছি, আমাদের কোনো কাজ নেই। সামনে বাজেট আছে, এই বাজেটে কি হবে না হবে আমরা এখনও জানি না। তো আমি মনে করি এটা তো চলতে পারে না। এখানে যখন আসলো তখন আমরা শুনলাম যে 120 দিনের মধ্যে নির্বাচন দিবে, হয়েছে 120 দিন, এখনও কিন্তু পার হয়ে গেছে। এখানে কিন্তু একই রকম কথা যে কবে নির্বাচন হবে আমরা জানি না। ওখানে সংস্কারটা কিন্তু সিম্পল, এখানে কোনো সময় দরকার নাই। আমরা যারা জিবি মেম্বার আছি, জিবির মেম্বার সমস্ত বাংলাদেশে চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন মিলে আমাদের 3500 হবে সর্বোচ্চ। এই 3500 ভোটে সরাসরি ভোটে নির্বাচিত হবে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টরবৃন্দ। আর অটো ডাইরেক্টরটা রোহিত করা হবে, দ্যাটস অল, আর কিছু লাগে না। কিন্তু তাহলেই কিন্তু আপনার এখানে আপনার সংগঠনের কথা বললেন, এটা তো রাষ্ট্র, এটা তো রাষ্ট্র। আর আমি আমার সংগঠনের কথা বললাম। রাষ্ট্রের কথাটা এখানে অবশ্যই আমরা বলতে চাচ্ছি, যেটা সমস্ত দেশ 18 কোটি জনগণ যেটা নিয়ে আমরা এখন আছি এবং আমরা চাই বিগত আমলে যে সমস্ত সরকাররা ছিল, পতিত সরকার তো আছে, বিগত সরকারের আমলে যে ধরনের ভুল ত্রুটি যদি থাকে, ভালো তো অবশ্যই আছে, আমি অবশ্যই বলতে চাই যে ভালো অনেক কিছুই আছে আমাদের, কারণ বহির্বিশ্বে আমাদের কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। বিভিন্ন সরকার যখন আসছে তাদের কিছু কিছু তো ভালো জিনিস অবশ্যই আছে, এই কারণেই কিন্তু আমাদের বহির্বিশ্বে আমাদের একটা ভালো প্রচার আছে এবং আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসীরা তারা সসম্মানে আছে এবং সেখানে তারা সুনামের সাথে তারা ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে, সেখানে প্রচুর গ্রহণযোগ্যতা আছে আমাদের বাংলাদেশিদের। এবং এই কারণে প্রায় 1.5 কোটি আমাদের যারা প্রবাসী আছে তারা বাহিরে বসবাস করছে এবং সম্মান নিয়েছে। এটা কিন্তু আমাদের বিগত সরকারদের বিভিন্ন সময় বিভিন্ন যে দায়িত্ব পাওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে। আবার অনেক সময় সিন্ডিকেট, ওই যে সিন্ডিকেট যেটা বললো আমার ছোটো ভাই, এই সিন্ডিকেট নিয়ে দেখা যায় 5 লক্ষ লোককে বিদেশে পাঠানো হয়েছে 5টি মাত্র সংস্থা, তাদের মাধ্যমে হয়তো সেখানে কিন্তু রেজিস্টার্ড প্রায় 300-র উপরে আপনার যারা ম্যান এক্সপোর্টার যারা আছে তারা আছে, তাদেরকে না দিয়ে মাত্র 5টা সিন্ডিকেট করে তারা করেছে। এটা আমাদের খুবই অগ্রহণযোগ্য। এই কারণে সংস্কার আমাদের প্রয়োজন, প্রতিটা ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের সাধারণ জনগণের আশা যে এর আগে যে পরপর 3টি নির্বাচন হয়েছে, নির্বাচন তো প্রকৃতপক্ষে ভোট আমরা কেউ দিতে পারিনি ঠিক মতো, এবং বিশেষ করে ইয়াং যারা আছে তারা তো দিতে পারিই নেই। এবং এখানে দেখা গিয়েছে অনেক সময় যে আমি ভোট দিতে গিয়েছি, ওখানে বললো যে হ্যাঁ স্যার আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। আমি বললাম ভাই আমরা তো মাঝারি বয়সের উপরে, আমরা তো আসতে একটু দেরি হতে পারে, তারপর ভোটটা তো আমি দেইনি, কিন্তু দেওয়া হয়ে গেছে। এই ধরনের আমাদের যে বাস্তব তিক্ত অভিজ্ঞতা অনেক আছে, এই তিক্ত অভিজ্ঞতার থেকে বাঁচার জন্যই কিন্তু সংস্কার প্রয়োজন এবং সংস্কার করার জন্য কিছুটা সময়ও দিতে হবে এবং সময় ছাড়া কিন্তু সংস্কার সঠিকভাবে হবে না। তড়িঘড়ি করে নির্বাচনটা যদি করা হয়, নির্বাচন সঠিকভাবে করতে হলে, গ্রহণযোগ্যতা আনতে হলে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ হতে হলে এখানে সংস্কারের মাধ্যমে নির্বাচনটা হবে। এবং আমাদের যে প্রশাসন আছে, এই প্রশাসনিকভাবে আপনার তাদেরকে আরও পেট্রোনাইজ করা, তাদেরকে আপনার রিহ্যাবিলিটেট করা, তাদেরকে আপনার যেটা মনিটরিং করা, এই ধরনের
করে তাদেরকে সেই ধরনের উপযুক্ত করিয়ে কিন্তু আপনার সেই ইলেকশনটা হওয়া দরকার। তাহলে আমি মনে করি ভালো আমরা একটা দেশ পাবো, যে দেশের মাধ্যমে আমাদের সামনের যে ইয়াং এনার্জেটিক ছেলেমেয়েরা আছে তাদেরকে কাজে লাগিয়ে এবং আমাদের মতো যারা বয়স্ক আছে সমন্বয়ে আমরা যদি এগোতে পারি অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিতে ভাই, আমি পারবো। আপনার কাছে আবার আসবো। আলমগীর শিকদার লোটন, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনি নিজেই বলেছেন এটি আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল যে একটি যৌক্তিক সময় তারা সরকারকে দিতে চায়। সেই যৌক্তিক সময় আসলে শেষ হয়ে গেল কিনা? কারণ রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস, যে দাবি, আপনি জানেন যে এটা দিন দিন আসলে জোরালো হচ্ছে বা নির্বাচনের চাপ ধীরে ধীরে বাড়ছে কিনা? দেখেন, স্বাধীনতার 54 বছরে ওই দিন বোধহয় মানে বিজয়ের উল্লাসের সময় চলে আসছে, তাই না? আর বোধহয় আধা ঘন্টা বা 10-15 মিনিট পর তা খন্দকার টিয়ের রুল আমিন সাহেব এখানে আছে, রবিউল ভাই আছেন। উনারা যে বললো না যে সিন্ডিকেট বা আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, বললো না আপনাদের ব্যবসায়িক সংগঠনের তো ব্যবসায়িক নেতা কি তো বাণিজ্য উপদেষ্টা করলো, এ ভদ্রলোক তো মানে এবার পুরাটি খেয়ে ফেলিল। আপনি দায়িত্ব নিছেন না, তার মানে কি আসলেন মানে কি 5 বছর থাকবেন নাকি? আসলেন মানে কি 5 বছর থাকবেন বা অন্যভাবে নেন না? আমি ওনাকে সম্মানের সাথে বলবো। আবার দেশের যে অবস্থা তাতে মানুষ কিন্তু ওই রবিউল ভাই বলল নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে রয়েছে এখন ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, হ্যাঁ, এবং নির্বাচনকে চাচ্ছে তারা। তাই আমাদের ভাই বলে 31 দফা, আমরা কিন্তু জাতীয় পার্টি 19 দফা দিয়েছিলাম, 19 দফা। তো ওই 19 দফা মতো আপনাদের এগুলির ভিতরে আছে আমি মনে করি। হ্যাঁ, আমি তো পড়েছি যে 19 দফা আমাদের জাতীয় পার্টি আছে এবং আপনার 31 দফা বিউটিফুল, আপনাদেরটা আমি পড়েছি। আর পার্টি যেহেতু 19 দফা দিয়েছে ওইটার প্রতি আমার সমর্থন থাকবে। আমি মনে করি যে এগুলি সার্বিক, আমরা তো অলরেডি সংস্কার দিয়েই দিচ্ছি। আপনি 31 দফা দেওয়া মানেটাই তো একটা সংস্কারের একটা পার্ট। আমি 19 দফা দেওয়া মানে সংস্কার একটা পার্ট। তাইলে এগুলি নিয়ে এত দীর্ঘক্ষণ কালক্ষেপণ না করাটাই উচিত। আমি মনে করি আমি ওনাদের সম্মানের সাথে বলবো যে আপনি কি মনে করছেন যে কালক্ষেপণ হচ্ছে? এবং কালক্ষেপণ অবভিয়াসলি হচ্ছে, কারণ ওনাদের অ্যাক্টিভিটিসে আসিফ নজরুল বলতেছে আমরা ওই দিন শর্ট টাইম রোড ম্যাপ দিয়ে দিব নির্বাচনে। আবার আরেকজন বলতেছে যে রাজনীতিবিদরা আমাদের এই সকল বক্তব্য বাড়াবাড়ি হচ্ছে। একটু কেমন না জিনিসগুলো? রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তাদেরকে ব্যর্থ করে দেওয়ার, ব্যর্থ করার জন্য। তো এগুলি ব্যর্থ হইবেন কে ভাই? আপনারা তো আগামী দিনে এমপি হইবেন, আপনারা তো আগামী দিন মন্ত্রী হবেন, কোনো না কোনো দলের হবেন বা নিজেরা দল তৈরি করবেন। এখন আপনারা দল তৈরি করে এখন আপনারা বলবেন যে আমরা 5টা বছর সময় দেন, আমরা জনগণের কাছে যাব, তারপর আপনারা আমাদের সাথে নির্বাচনে আসেন। এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? এটা তো মেনে নেওয়া যায় না। তার জন্য ওনাদেরকে আমি সম্মানের সাথে বলবো আপনারা যদি কোনো দল করে শর্ট টাইমের মধ্যে নির্বাচন দেন। আপনারা এখন যে এই ক্রেজটা তো আমি মনে করি যে এটা আরো ভালো আনন্দের বিষয়। ওনাদেরকে যে ইয়ং জেনারেশনরা গত 14, 18, 24 নির্বাচন দিতে পারে, তারই তো তাদেরকে ভোট দিবে। তারা যদি সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারে, সঠিকভাবে যদি এই অন্তর্বর্তী সরকারকে পরিচালনা করতে পারে, তাদের প্রতি জনগণের ইয়ং জেনারেশনের সমর্থন বাড়বে। আর যদি এটাতে ফেল হয় তাহলে সমর্থন কমবে। তার জন্য আমি বলবো যে ওনারা উইদিন শর্ট টাইম আর বেশি কালক্ষেপণ করলে আমার মনে হয় জনগণের কাছে একসময় জাতীয় পার্টি বলছিল যে আগে সংস্কার পরে নির্বাচন, এখন দেখি জাতীয় পার্টির থেকেও বলছে যে না 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 বাবা, আগে নির্বাচনই যে সংস্কার। আর সংস্কার করার পরও তো আপনি যে নির্বাচিত সরকার আসবে সেই তো এটাকে বৈধ করবে পার্লামেন্টের মাধ্যমে। তাইলে এটাকে দেরি করার তো কোনো প্রয়োজন নাই। আমি সম্মানের সাথে বলবো আপনারা রোডম্যাপ দিয়ে দেন, আমরা নির্বাচনে যে জনগণ উদ্যোগ বেরিয়েছে ভোটটা দেওয়ার জন্য দীর্ঘদিন ভোট দিতে। আমি আপনার কাছে আবার আসবো। শেখ রবিউল আলম, যেটি 31 দফার কথা আপনি বলছিলেন যে বিএনপির 31 দফার পরে আসলে আর কোনো সংস্কার প্রস্তাবনা বাকি থাকে না, এখন কি মনে হচ্ছে যে রাষ্ট্রের কার্যক্রম বা সরকারের যে পদক্ষেপ তাতে কি এর বাইরে আসলে কোনো সংস্কার হচ্ছে কিনা বা সেরকম কিছু বাকি আছে কিনা? দেখুন, আমার কাছে মনে হয় সংস্কারের বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে বুঝতে পারছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এখন একজন উপদেষ্টা এক রকমের সংস্কারের স্বপ্ন দেখে, আরেকজন উপদেষ্টা আরেক রকমের সংস্কারের স্বপ্ন দেখে। আমি হয়তো এক রকমের দেখি, এই ভাই হয়তো আরেক রকমের দেখে। স্বপ্ন দেখতে তো সমস্যা নাই,
সমস্যাটা হচ্ছে যে রাষ্ট্র কোন জায়গায় ক্ষতিগ্রস্ত এবং বাধাগ্রস্ত, জনস্বার্থ কোন জায়গায় ক্ষতিগ্রস্ত এবং বাধাগ্রস্ত, সেইটা হচ্ছে আমাদের একমত হতে হবে, চিহ্নিত করতে হবে। যেমন ধরকেন একটা নির্দিষ্ট সময় অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের একটা সংকট ছিল গত 17 বছরে, তার মানে সেটা উন্মুক্ত করতে হবে, এটা প্রয়োজন রাষ্ট্রের জন্য। তার জন্য সংস্কার হলে নিশ্চয়ই সংস্কার করতে হবে। যেমন আমরা বলেছি নির্বাচনকালীন একটা দল নিরপেক্ষ সরকার আমরা সংবিধানে প্রতিষ্ঠিত করব, এবং এই সরকারও যদি করে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে, ওই সংস্কারের প্রতি, ওই অডিয়েন্সের প্রতি, কারণ এটার সমস্যা। তার মানে আপনি জনগণের নির্বাচিত সরকার এবং দল পাচ্ছেন অথবা প্রতিনিধি পাচ্ছেন, একটা সংস্কার। আরেকটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের 3টি বিভাগ স্বাধীনভাবে গঠিত হবে এবং সমন্বিতভাবে ফাংশন করাতে হবে। বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ স্বাধীনভাবে গঠিত হবে এবং সমন্বিতভাবে ফাংশন করাতে হবে, এটা নিশ্চিত করতে হবে। সেটা আমাদের 31 দফা দাবির মধ্যে আছে। এটাও একটা সমস্যা, করে না, কারণ নির্বাহী বিভাগের আদেশে সব কিছু হচ্ছে। দল যখন ক্ষমতায় থাকছে তার আদেশে বিচার বিভাগে চলছে, তার আদেশেই ধরেন আইন বিভাগও চলছে, আর শাসন বিভাগ তো সে নিজেই হয়ে যাচ্ছে। তার মানে 3টি বিভাগ স্বতন্ত্র থাকছে না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলি রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেটা শাসন বিভাগের অধীনে হয়ে যাচ্ছে। এগুলিকেও স্বতন্ত্রভাবে ফাংশন করবে, এটা নিশ্চিত করতে হবে। আমি এই 3টার জায়গা ছাড়া আর কোনো রাষ্ট্র কাঠামোর সংস্কার দেখি না বেসিক্যালি। দ্বিতীয়ত হচ্ছে, আরেকজনই যে বললেন রাজনীতিবিদরা 53 বছর করেনি, স্বাধীনতা নিশ্চয়ই এদেশের রাজনীতিবিদদের হাত ধরে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সশস্ত্র সংগ্রাম করেছেন, পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধা, সশরীরে যুদ্ধ করেছেন, তারাই তো রাজনীতি করেছেন। বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে আসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আসছে। স্বনির্ভর বাংলাদেশ একসময় জানেন যে মানে তলাবিহীন ঝুড়ি বলা হতো, মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশ, আপনি ধরেন সবুজ বিপ্লবের কথা বলা, সবুজ বিপ্লব, স্বনির্ভর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ হয়েছে, দ্বিগুণ হয়েছে আপনার শস্য উৎপাদন, দ্বিগুণ হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, গ্রাম সরকার হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলো আমাদের ছিল না একসময়। সদ্য স্বাধীন দেশ, সংসদীয় গণতন্ত্র এনেছেন। সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ গণতন্ত্রের মধ্যে সবচেয়ে জবাবদিহি এবং উন্নত ব্যবস্থা সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আপনি দেখেন এই যে তত্ত্বাবধায়ক সরকার, সেটাও আমরা প্রতিষ্ঠিত করছিলাম, নিয়মিত নির্বাচন হচ্ছিল, ক্ষমতার পরিবর্তন হচ্ছিল, সরকারি দল বিরোধী দল পার্লামেন্টে হচ্ছিল। তো এগুলি তো রাজনীতিবিদদের হাত ধরে হয়েছে, এগুলি তো কারো দয়ায় হয় নাই, কারো করুণায় হয় নাই, সংগ্রামের মাধ্যমে আছে। হ্যাঁ, ব্যর্থতাও আছে, আমি অস্বীকার করছি না। আমি আবারও বলতে চাই যে পুরো ব্যর্থতা, আমরা কিন্তু একটা রাজনীতির ট্র্যাকে উঠেছিলাম, কিন্তু গত 17 বছর আওয়ামী লীগ সেটার কুঠারাঘাত করেছে, ধ্বংস করে দিচ্ছে, নিশ্চিহ্ন করেছে। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে, যে কোনো মতকে সে দমন করতে চাইছে। আচ্ছা, যারা তার সাথে থেকেছে, জাতীয় পার্টি যে নিশ্চয় আমার সাথে একমত হবেন, বাধ্য হয়েছে, কিন্তু এই যে বাধ্য করাটা রাজনীতি না, ঠিক আছে, যেটা আওয়ামী লীগ করেছে। কাউকে বাধ্য করতে পারলে বাধ্য করেছে, কাউকে নিশ্চিহ্ন করতে চাইলে নিশ্চিহ্ন করতে পেরেছে, ভিন্ন মত দমন করেছে, তার সাথে একমত না হলে এদেশে বসবাস করা যায়নি। এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার ফলে সংকটটা হয়েছে। তার থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে আমরা এখন সবাই বুঝি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলতে যা বোঝাতে চাইছে, আর যেভাবে দেশটাকে একটা, আমি এখন ওইভাবে শক্তভাবে বলার সময় হয়নি, সময় আমিও দিতে চাই, সবাই দিতে চাই। আমি একটা বিরতি নিয়ে আসি রবি ভাই, আমি আবার বিরতির পর আবার আসবো আপনার কাছে। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম, যেটি নিয়ে আলোচনা করছিলাম আগামীর প্রত্যাশা, আমরা আলোচনাটা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছে। আপনার কাছে যেটি জানতে চাই সরাসরি, যে এই পর্যন্ত সরকারের 4.5 মাসের বেশি সময় কি সফলতা আছে বা আগামীতে কি প্রত্যাশা রাখা যায় সরকার, মানে আস্থা কতটুকুন রাখা যায়? সর্বোপরি আমরা যদি বলি নির্বাচন আয়োজন নিয়েও তাদের উপর আস্থার বা অনাস্থার কোনো টানাপোড়েন তৈরি হয়েছে কিনা? না, আস্থার কোনো সংকট এখনো পর্যন্ত তৈরি হয়নি, তবে আবার ব্যর্থ বলতে চাইছি না। আমার জায়গা থেকে যদি বলেন, একটা জায়গা আমার কাছে সমস্যা মনে হয়েছে যে দায়িত্বের পরিধি সম্পর্কে তাদের সমক্ষ জ্ঞানের কিছুটা ঘাটতি আছে। লক্ষ্য নির্ধারণের সময়ের যে বাধ্যবাধকতা থাকে সে ব্যাপারে সচেতনতা বা সচেষ্ট থাকার কিছু ঘাটতি আছে। আর হচ্ছে সমন্বিতভাবে ফাংশন করছে না। এই 3টা জায়গায় আমার কাছে মনে হয়েছে তাদের ব্যর্থতা
আমি এখনো পর্যন্ত বলতে চাই না, আরও মনোনিবেশ করা দরকার। আর একটা জিনিস খুব মারাত্মক, সেটা হচ্ছে রাজনীতির প্রতি তাদের ঢালাওভাবে একটা বিরূপ মনোভাব কাজ করে এবং একটা অনীহা কাজ করে। তাদেরকে বোঝা উচিত যে রাজনীতিবিদরাই রাষ্ট্র ব্যবস্থাপনা করবেন, রাজনীতিবিদরাই জনগণকে নেতৃত্ব দিবেন এবং জন আস্থার ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে। এটাই বাস্তবতা। তো সেই বাস্তবতা মেনে তাদেরকে উচিত হবে অতি দ্রুত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া উন্মুক্ত করা এবং সেই লক্ষ্যে কাজ করা। এর বাইরে অন্য কোনো কিছু তাদের খুব বেশি প্রাধান্য দেওয়া সমীচীন হবে না, কারণ তাদের মনে রাখতে হবে তারা কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করছে না। রাজনীতিবিদদের কিন্তু জনগণের কাছে, আমি আবারও বলছি, রাজনীতি করেন মানে দায়বদ্ধতা আছে। রাজনীতির উপরে কিছুটা বিরূপ আপনি বললেন, যেটি আসলে সেটি কি বিরাজনীতিকরণের কোনো পদক্ষেপ, চিন্তা বা শঙ্কা? সেগুলি থাকলে তো সেগুলি টিকবে না, সেগুলি বলতে আর চাই না। বিরাজনীতিকরণ করে পৃথিবীতে কেউ টেকেনি। রাষ্ট্র ব্যবস্থাপনায় রাজনীতিবিদদের উপর নির্ভর করতে হবে, এটাই সত্য। কিছু তো বিরূপতা আছে। আমি বলছি যে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে। আপনি জানেন 28 লাখ কোটি টাকার উপরে দেশ থেকে পাচার হয়ে গিয়েছে, আনথয় স্ক্রিনিং করেছে, গণহত্যা করেছে। আর যারা তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো, যারা করলো আর যারা রুখে দাঁড়ালো, তারা কি এক? সবাইকে এক পাল্লায় নামা পড়ে। আচ্ছা, আর যারা রুখে আমরা দাঁড়ালাম 17 বছর ধরে, তখন যারা বিরূপ মনোভাব দেখায় তারা কোথায় ছিল? কতটুকু সাফার করেছেন? কতটুকু ঝুঁকি নিয়েছেন নাকি? হ্যাঁ, যখন মনে হয়েছে যে না, আওয়ামী লীগ দেশ এবং জাতির গলার কাটা হয়েছে, সবার দায়িত্ব হয়েছে এটাকে ঝাঁটিয়ে হটাতে হবে, তখন সবাই আসছেন। আমরা আগে থেকেই ছিলাম। আপনারা আসার পর একটা অপ্রতিরোধ্য শক্তি হয়ে গেছে দেশের। তখন আওয়ামী লীগ ওই এক কাপড়ে ভাগতে বাধ্য হয়েছে, নিকৃষ্টতম পতন নিশ্চিত হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। সেটাই গণ আন্দোলন, সেটাই গণ অভ্যুত্থান, যার নেতৃত্ব 17 বছর ধরে রাজনীতিবিদরা দিয়েছে। শেষ মুহূর্তে ছাত্র জনতা এসে তাকে বাস্তবায়ন করেছে। এটাকে বলা হয় আপনার, এটা আওয়ামী লীগের চরম ব্যর্থতা আর আমাদের জাতির সফলতা। এখন জাতির সফলতাকে আপনি যদি মনে করেন যে অন্য রাজনৈতিক দলের ব্যর্থতা, শুধুমাত্র ওই যে বিশেষজ্ঞ কয়েকজন লোকের সফলতা, তারা আমার মনে হয় যে মানুষের পালস বুঝতে পারছেন না, রাজনীতি বোঝেন না, দেশের নিড বোঝেন না। সেটা বুঝলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমি একটা বাক্য দিই, এই সরকারকে সফল হতেই হবে। আমি আবারও বলছি, কারণ সে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাকে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। ব্যর্থ হলে দেশ থাকবে না, রাজনীতি থাকবে না, এবং ধরেন জনগণের আর কোনো জায়গায় থাকবে না কাম ব্যাক করার। অতএব তাদের দায়িত্ব বেশি, নিশ্চয়ই তারা সেটা অনুধাবন করবে। শেখ রুবেল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি রুবেল ভাই বলছিলেন যে সরকারকে ব্যর্থ হওয়া যাবে না, অর্থাৎ তাদের সফল হতেই হবে। 5 আগস্টের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি আসলে আমাদের আগামীর প্রত্যাশা কিনা? হ্যাঁ, এখানে যে কথাটা রবিউল ভাই সমালোচনা করলেন, আবার তাদের প্রতি আস্থাও রাখলেন। জি, আস্থাও রাখলেন তারা, এবং এটাও বললেন যে কোনোভাবে তাদের ব্যর্থ হতে দিবে না। তাহলে দ্যাট ইজ, এই বর্তমান যে সরকার আছে, ইন্টারিম পিরিয়ডের সরকার, তাদের সাথে সম্পূর্ণ তাদের সাপোর্ট করছে। এটা ভালো, অবশ্যই ভালো। এবং তার মধ্যে আমাদের সামনে যে সুন্দর একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ ভোট প্রয়োগ করবে এবং নিরপেক্ষতা বজায় থাকবে, আর অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখানে যে কথাটা আমি বলতে চাই যে কোন পিরিয়ডে বা কোন প্রেক্ষাপটে এই সরকার আসলো, তখন তো অ্যাকচুয়ালি খুব জাতীয় একটা সংকট, মহাসংকট ছিল বাংলাদেশে। সেই সংকটকারী সময় তারা আসার পরে অন্যান্য সরকার ইন্টারিম পিরিয়ডে বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, তাদের শুধু দায়িত্ব থাকে নির্বাচন পরিচালনা করার জন্য। কিন্তু বর্তমান সরকার কিন্তু এখানে সংস্কারের দায়িত্ব আছে, এই যে একটা ক্রিটিক্যাল সময়টা পার করার এই একটা দায়িত্ব আছে, আবার সামনে সঠিক সময়ে নির্বাচনটা দিবে, এইটা একটা দায়িত্ব আছে। সুতরাং ত্রিমুখী তাদের উপর যে দায়িত্বটা, এই জন্য আমি মনে করি তাদের প্রতি আস্থা আমাদের অবশ্যই রাখা দরকার। এবং একটি জিনিস তারা যেটা পেরেছে তা হলো যে এত বড় একটা প্রতিবেশী দেশ ভারত, যেভাবে তারা একেবারে মানে গুলিস্তানে মলম বিক্রি করার মতো তারা চেষ্টা করেছে, শুধু পশ্চিমবঙ্গ না, সমস্ত ভারতবর্ষ জুড়ে যেভাবে বিপক্ষে
আমাদের এই Propaganda সরকারের চালাচ্ছিল, বিপক্ষে জি। তারা দাঁড়িয়েছিল। এখানে কিন্তু আমাদের সাধারণ জনগণ 18 কোটি জনগণ কিন্তু একতাবদ্ধ হতে পেরেছে। এটা কিন্তু বিরাট একটা আমি অ্যাচিভমেন্ট মনে করি রুহুল ভাই, বর্তমান আলোচনা সরকারের। শেষ করব, হাতে সময় নেই। এই কারণে আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার কিন্তু সব কিছু পারে এবং নিজেদের দায়িত্ব নিয়ে কিন্তু তারা সুন্দর এত বড় একটা আপনার যে বন্যাকে প্রতিহত করতে পেরেছে এবং বন্যার তারা রিহ্যাবিলিট করতে পেরেছে। তারপর আমাদের যে জাতীয় ঐক্য তারা গঠন করতে পেরেছে এবং অর্থনীতির দিক দিয়ে আমি বলবো যে তারা এখনও এগিয়ে আছে এবং যেভাবে আমাদের রেমিটেন্স আছে এর আগে কখনো এত সুন্দর রেমিটেন্স কখনো আসেনি। বিধায় বহির্বিশ্বে আমি মনে করি আমাদের বিশেষ করে প্রবাসী যারা আছে তারা একটা আস্থার সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের প্রতি, দেশের প্রতি। জি। এই জিনিসটা যদি অটুট রাখে আমি মনে করি বর্তমান আমরা যারা এই দেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি আমরা একটা দেশের প্রতি নির্ভরশীল না হয়ে আমরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে চাই এবং বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেরাও নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পন্ন হতে চাই। এইটাই আমাদের প্রত্যাশা। আলমগীর শিকদার লোটন, আলোচনা শেষ করতে চাই। সরকার ব্যর্থ হওয়া চলবে না বা কোনোভাবেই যে কোনোভাবে সরকারকে সফল, আপনি সরকারের কোনো ব্যর্থতা দেখেন কিনা গত 4.5 মাসে? সরকার ব্যর্থ হলে তো আমাদের ব্যর্থতা, সরকারের সফলতাই আমাদের সফলতা। সরকার ব্যর্থতা তখনই হবে যখন জনগণ তার প্রতি বিরূপ ভাব চলে আসবে। সেই বিরূপ ভাবটা যেন না হয়, সেটা রবিউল ভাই যেটা করলো, রুহুল আমিন ভাই যেটা করলো, আর যেটা আমি বলছি, সেই বিরূপ ভাব বিরূপ প্রতিক্রিয়া যেন সৃষ্টি না হয় সেদিকে আজকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার সেদিকে খেয়াল রাখতে হবে, যেহেতু তারা নির্বাচিত সরকার না। একটা কথা মনে রাখবেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার রাষ্ট্রপতি উনার কাছ থেকে শপথ নিয়েছে স্বাভাবিক নিয়মে 120 দিন নাকি 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ উনার থেকে তো শপথ নিয়েছে। তাইলে এটা কি এক ধরনের একটা কিন্তু সাংবিধানিক একটা প্রশ্ন থাকে। আবার এই সরকারের সময় আমি দেখলাম, গতকাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলাম, রবিউল ভাই গিয়েছেন কিনা জানি না, উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবি দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, নামের ফলকে কালো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনারা কি জানেন সেটা? কেন? আই ডোন্ট নো। এখন পত্রিকা আসছে, কেউ সিটি কর্পোরেশনে বলতেছে, কেউ গণপূর্ত মন্ত্রণালয় বলতেছে, এটা কারা করলো, কারা কালো কাপড় দিয়ে ঢাকা করলো। ইতিহাসকে বাদ দিয়ে কিন্তু ভবিষ্যৎ না, এটা বুঝতে হবে। তার জন্য বলবো যে উনাদের কাছে কিন্তু এই দেশকে যদি কেউ ভাবে আফগানিস্তান বানিয়ে ফেলবে তাহলে তো হইব না। কালকে আমরা বিজয় উল্লাস করার জন্য আমরা শহীদ মিনারে যাব, হ্যাঁ, আমরা সেই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় শহীদ মিনারে যাব, সবার স্মৃতিসৌধে। হ্যাঁ, তাই গতকালকে যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এই ব্যাপারে সরকার দৃষ্টান্ত রাখা উচিত এবং যারা এই সকল কাজ করছে এটা ঠিক করছে না, আমি এটা তীব্রভাবে প্রতিবাদ করছি। সকল দলেরই এই বুদ্ধিজীবী দিবস এবং আমাদের কালকে বিজয় দিবসের আমরা সাভার স্মৃতিসৌধে যাব, সেক্ষেত্রে যদি এই সকল ঘটনা ঘটে তো স্বাভাবিক নিয়মে আপনাদের প্রতি যে জনগণের আশা সেটা কি ব্যর্থতা হয়ে দাঁড়াবে না? তার জন্য সম্মানের সাথে বলবো এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং ভাই বললেন না যে নির্বাচন দিয়েছে, আমার ভোটটা একজন দিয়ে দিছে। আমার না হঠাৎ মনে পড়লো, আমি কাজী ফিরোজ রশিদে ভোট দিতে গেছিলাম, ওই যে কি জানি টিপ দেয় না, কি জানি ওটা ইভিএমে একটা দিয়েছি 28টা ভোট হয়ে গেছে গা, একটা টিপ দিয়েছে 28টা ভোট হয়ে গেছে গা। ইভিএম তো বোধহয় এখন ব্যান্ড হয়ে গেছে গা, বোধহয় আর হইব না। তাহলে এই সকল দুর্নীতি যে না হয়, দুর্নীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছিল, আবার দাঁড়াবে যদি দুর্নীতি হয়। জি, আলমগীর শিকদার লোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমরা আলোচনা শেষ করব। শেখ রবিউল আলম এবং খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।